আরজিকর কাণ্ডে রাজ্যের প্রত্যেকটা মানুষ যে বৃহত্তর আন্দোলনের ডাকের জন্য অপেক্ষা করছিল সেই মুহূর্তটা চলে এসেছে। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে যে ২৬ তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ না করে তাহলে ২৭ তারিখে নবান্ন ঘেরাও অভিযান হবে। আর ইস্ট বেঙ্গল মোহনবাগান যারা নাকি চির প্রতিদ্বন্দ্বী ছিল তারা রাস্তায় নেমে এই একটাই দাবি করেছে। বাঙাল ঘটি এই এক দাবিতে রাস্তায় নেমেছে। একটা ৪ বছরের বাচ্চা মেয়ে থেকে শুরু করে একটা ৯০ বছরের বৃদ্ধা মহিলা এরাও এই একটা দাবিতে রাস্তায় নেমেছে। এই সমস্ত কিছু প্রমাণ করে যে এই যে আন্দোলনটা, এই আন্দোলনটার অপেক্ষায় কিন্তু রাজ্যবাসী অনেক দিন ধরে দিন গুনছে। আমরা নিজেরা অনেক প্রোটেস্ট র্যালি অর্গানাইজ করেছি উদ্যোগ নিয়ে এবং আরও অনেক প্রোটেস্ট র্যালিতে পা মিলেছি এবং সেখানে দেখেছি ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রত্যেকটা মানুষ কিন্তু এই র্যালিতে পার্টিসিপেট করেছে এবং ৭৫% মানুষ এমন ছিল যারা কোনোদিন কোনো রাজনৈতিক ব্যানারে কোনোদিন রাস্তায় নামেনি। মানুষ স্লোগান দিয়েছে আসুক বৃষ্টি আসুক ঝড়, জাস্টিস ফর আরজিকর, অর্থাৎ ঝড় বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মানুষ রাস্তায় নেমেছে এই দাবিতে। তো এই সমস্ত ঘটনাগুলো প্রমাণ করে যে এই যে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এই ডাকের অপেক্ষায় ছিল। কিন্তু তৃণমূলের কিছু সমর্থকদের প্রশ্ন আছে যে যে ধর্ষক তার শাস্তি হবে, কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কেন করা হচ্ছে? অর্থাৎ ওদের যুক্তি অনুযায়ী যে যে ধর্ষণ করেছে সে তো শাস্তি পাবে, কিন্তু এই ধর্ষককে বাঁচানোর জন্য যারা প্রমাণ লোপাটের চেষ্টা করছে, যারা ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে তাদের কোনো শাস্তি হবে না। কেন সাধারণ মানুষের দাবি করছে তার কয়েকটা ছোট্ট ছোট্ট পয়েন্ট আমি আপনাদের বলছি। আপনি এই দাবির পক্ষে হন অথবা বিপক্ষে হন, পয়েন্ট কটা একটু ভেবে দেখবেন। এই আরজিকর মেডিকেল কলেজ পুরো ভারতবর্ষের মধ্যে 11তম ছিল, কিন্তু এই সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হওয়ার পরে এই কয়েক বছরের মধ্যে, লাস্ট ৫-৭ বছরের মধ্যে এই আরজিকর কলেজ উনি এত দুর্নীতি করেছে, ওনার দুর্নীতির জন্য এই কলেজটা আজকে ভারতবর্ষের টপ 50 লিস্টের মধ্যে এই কলেজটার নাম নেই। যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে সেই লোকটাকে বাঁচানোর জন্য, সেই লোকটার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিসের এত মমতা, যেই লোকটাকে যখন ওইখান থেকে রিজাইন দেওয়া হলো, সেই রিজাইন দেওয়ার পরে মাত্র ১২ ঘন্টার মধ্যে তাকে আরেকটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল নিয়োগ করা হলো। তার মানে যে নাকি আরজিকর মেডিকেল কলেজের সর্বনাশ করেছে তাকে আরেকটা কলেজের দায়িত্ব দেওয়া হলো যে এবার তুমি এই কলেজটা সর্বনাশ করো। এত কিসের মমতা? এর উত্তরটা কি ভেবে দেখবেন। মানে একটা ডাক্তার যদি একটা চিকিৎসা ভুল চিকিৎসা করে এবং ওনার ডাক্তারি সার্টিফিকেট লাইসেন্স যদি বাতিল করা হয়, তাহলে একটা নার্সিংহোম বা একটা হসপিটাল থেকে বের করে নিয়ে সেখানে রিজাইন দেওয়ার পরে তাকে আরেকটা নার্সিংহোমে ঢুকিয়ে দেওয়া হবে, আরেকটা হসপিটালে, যে তুমি আরেকটা রোগীর সর্বনাশ করো। তাহলে যেই লোকটার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিসের এত তাড়া ছিল যে মাত্র ১২ ঘন্টার মধ্যে তাকে আরেকটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল নিয়োগ করতে হলো? এর উত্তরটা কি? আর ইন্টারেস্টিং বিষয় দেখুন, এই যে অভিযোগগুলো লাগানো হচ্ছে এগুলো কারা লাগাচ্ছে? শান্তনু সেন, যিনি নাকি তৃণমূলের প্রাক্তন সাংসদ এবং তৃণমূলের একজন মিডিয়া প্যানেলিস্ট, সেই লোকটাকে তৃণমূল থেকে যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কি অপরাধ করেছে? ওনার মেয়ে আরজিকর মেডিকেল কলেজে পড়তো। ওনার মেয়ে এবং উনি যেই ঘটনাগুলো ফেস করেছে সেই জিনিসটা শুধু মিডিয়ার সামনে উনি বলেছে, মানে আরজিকরের একটা বাস্তব চিত্র মিডিয়ার সামনে উনি তুলে ধরেছে। এটাই হচ্ছে ওনার অপরাধ। ওনার মেয়ে আরজিকর কলেজে পড়তো, সেখানে সেই মেয়েটা যা যা ফেস করেছে, উনি বাবা হিসেবে যে জিনিসগুলো ফেস করেছে সেটা উনি মিডিয়াতে বলেছে, মানে বাস্তব চিত্রটা মানুষের সামনে তুলে ধরেছে। সেইটা তৃণমূলের কাছে, তৃণমূলের চোখে সেটা এত বড় অপরাধ হয়ে গেল যে ওনাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এবার দেখুন, উনি যে অ্যালিগেশনগুলো লাগিয়েছে সেগুলো সব সঠিক, সত্যি না মিথ্যে আমি সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু যদি সত্যি নাও হয়ে থাকে, একটা মেডিকেল কলেজের বিরুদ্ধে তো অ্যালিগেশনগুলো লাগানো হয়েছে, অভিযোগগুলো, তাহলে সেই কলেজের যে কর্তৃপক্ষ তারা ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু সেই কলেজের কর্তৃপক্ষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিসের এত ঘনিষ্ঠ সম্পর্ক, এতটা ঘনিষ্ঠ সম্পর্ক যে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ লাগানো হলো কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো স্টেপ নিল না, কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু ওনার বিরুদ্ধে স্টেপ নিয়ে নিল, ওনাকে পদ থেকে সরিয়ে দিল। এর উত্তরটা কি? আপনি কোন দল করেন আমার দেখার দরকার নেই, কিন্তু এর উত্তরটা কি একবার ভেবে দেখবেন। যে নিজের মেয়ের সাথে হওয়া বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য কেন ওনাকে তৃণমূল কংগ্রেস ওনার পদ থেকে ওনাকে সরিয়ে দিল? কি অপরাধ করেছে শান্তনু সেন? আর এর পরেও বলবেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কেন করা হচ্ছে? মেয়েটার যে ছবিটা নেটে ভাইরাল হয়েছে, সেই ছবিটা দেখলে একটা বাচ্চা ছেলেও বলতে পারবে যে এটা কোনো আত্মহত্যা নয়, এটা একটা নৃশংস হত্যা। অথচ সেইটা পুলিশ প্রশাসন এবং কলেজের কর্তৃপক্ষ সেটাকে একটা সুইসাইড ঘোষণা করলো। অথচ পুলিশ প্রশাসন, কলকাতা পুলিশ এবং কর্তৃপক্ষ, এদের বিরুদ্ধে কোনো প্রশ্ন করা যাবে না। এই কথা বলা যাবে না যে পুলিশ এদেরকে বাঁচানোর চেষ্টা করছে, ধর্ষকদের, অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে, এই কথা বলা যাবে না। মানে যেই ঘরটাতে এত বড় নৃশংস ঘটনা ঘটেছে
তারা এই কাজটা করার পরে ওয়াশরুমে গিয়ে সেখানে হাত পা ধুতে পারে, সেখানে ট্যাপ বা বেসিন সেগুলোকে এভিডেন্স হিসেবে কাজে লাগানো যেতে পারে, এটা আমাদের কলকাতা পুলিশের মাথায় আসেনি। তারা সেটা রেনোভেট করার, সংস্কার করার জন্য এটার ভাঙচুরের পারমিশন দিয়ে দিল। তারপরেও বলতে হবে যে কলেজ কর্তৃপক্ষ বা আমাদের যে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন, তারা অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে না। আর বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নাকি ফেক নিউজ ছড়াচ্ছে মানুষ। ফেক নিউজটা কে ছড়াচ্ছে আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। পুলিশ বলল যে বাড়ির লোক আসার পরে তাদেরকে 10 মিনিটের মধ্যে মৃতদেহ দেখতে দেওয়া হয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে খবর স্প্রেড হলো যে 3 ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, 3 ঘন্টা বাড়ির লোককে বসিয়ে রাখা হয়েছে। কিন্তু তারপরে মিডিয়ার সামনে সেই মেয়েটার বাবা মা স্বীকার করলো যে ওদেরকে 10 মিনিট নয় 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। তাহলে ফেক নিউজটা কে স্প্রেড করছে? নিশ্চয়ই পুলিশ ফেক নিউজ স্প্রেড করবে না, মেয়েটার বাবা মাই নিশ্চয়ই ফেক নিউজটা স্প্রেড করছে মিডিয়ার সামনে। তাহলে এর পরেও কি আপনারা বলতে চান যে আমাদের রাজ্যের পুলিশ এই অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে না? তাহলে আজকে ধর্ষকের তো শাস্তি হবে, কিন্তু যারা নাকি ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছে তাদের শাস্তিটা কি হবে? আজকে রাজ্যের মানুষের যে আন্দোলন, এই আন্দোলন শুধুমাত্র ধর্ষকের বিরুদ্ধে আন্দোলন নয়, দর্শকদের আড়াল করার জন্য যে শক্তি কাজ করছে সেই সমস্ত অপশক্তির বিরুদ্ধে এই আন্দোলন। আর রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিয়েছে? যে রাতে মেয়েদের নাইট শিফট ক্যান্সেল। আপনারা ভাবতে পারছেন 2024-এ দাঁড়িয়ে আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেই রাজ্যে রাতে মেয়েদের নাইট শিফট ক্যান্সেল করা হচ্ছে। রাজ্য সরকারের এই একটা সিদ্ধান্তই প্রমাণ করে যে রাজ্য সরকার মেয়েদের সুরক্ষা দিতে পারছে না, রাজ্য সরকারের পুলিশ প্রশাসন মেয়েদের সুরক্ষা দিতে পারছে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়ার সামর্থ্য আমাদের নেই, তোমরাই বরঞ্চ রাতে ডিউটি করাটা বন্ধ করে দাও। আর এত কিছুর পরে যখন নাকি রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছে, তখন আপনাদের বুকে ব্যথা উঠছে। আবার অনেকে তো পশ্চিমবঙ্গের মানুষের এই আন্দোলনকে বাংলাদেশের আন্দোলনের সাথে তুলনা করছে, যে আমাদের দেশকে, আমাদের রাজ্যকে বাংলাদেশ বানাবেন না। তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যে পশ্চিমবঙ্গের মানুষের এই গণতান্ত্রিক আন্দোলনকে বাংলাদেশের উচ্ছৃঙ্খল আন্দোলনের সাথে তুলনা করবেন না। পশ্চিমবঙ্গের মানুষরা যে আন্দোলন করছে, তারা যদি বাংলাদেশের মতো, বাংলাদেশে যে উচ্ছৃঙ্খল আন্দোলন হয়েছে, নৃশংস এবং হিংসাত্মক আন্দোলন হয়েছে বাংলাদেশে, যদি সেই আন্দোলন আমাদের পশ্চিমবঙ্গে হতো, তাহলে এতক্ষণে কয়েকশো কোটি টাকার সম্পত্তি আমাদের রাজ্যে ধ্বংস হয়ে যেত, প্রচুর লোকের হত্যা হতো, প্রচুর বাড়ি ভাঙচুর হতো। কিন্তু সেসব কিচ্ছু হয়নি, এবং আমি আশা করি যে এসব কিছু হবেও না। কারণ পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা যে আন্দোলন করছে গণতান্ত্রিক পদ্ধতিতে করছে, নৃশংসতা তাদের মধ্যে নেই, কোনো হিংসাত্মক ব্যাপার তাদের মধ্যে নেই। তাই এই আন্দোলনকে বাংলাদেশের যে উচ্ছৃঙ্খল আন্দোলন, জঙ্গি আন্দোলন বলা যেতে পারে, সে আন্দোলনের সাথে তুলনা করবেন না। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি যারা রাজ্যের এই দুরবস্থা নিয়ে চিন্তিত, রাজ্যের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, যারা পরিবর্তন চান, তাদের প্রত্যেকের সাথে নবান্নের 27 তারিখে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।